ক্লাসের যে টপিক অর্থাৎ আজকে যেটা আমরা ডিজাইন শুরু করব সেটা হচ্ছে ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারস। তো একটা স্ট্রাকচারে আসলে কম্প্রেশন মেম্বার বলতে জেনারেলাইজড বলা হয় হচ্ছে কলাম স্ট্রাকচারকে, কারণ কলামের উপরে অলওয়েজ কম্প্রেসিভ লোড পড়ে। তাই আমরা এই আজকে থেকেই আর কি স্টিলের কলাম ডিজাইন পার্টটা শুরু করব। এখন প্রথমেই কলামকে আসলে কম্প্রেশন মেম্বার কেন বলা হয়? তো প্রথমে একটা ডেফিনেশন বলা আছে যে কম্প্রেশন মেম্বারের ডেফিনেশন: structural elements that are subjected to axial compressive forces only are called columns. তো যদি আমরা একটা কলাম চিন্তা করি, সেটা আরসিসির হোক অথবা স্টিলের হোক, এটা হচ্ছে একটা কলাম। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা কলাম। তো একটা বিল্ডিং থেকে আসলে কলামের উপরে লোডটা কিভাবে ট্রান্সফার হয়? আমরা যদি একটা ফ্রেম স্ট্রাকচারের কথা চিন্তা করি, একটা যদি ফ্রেম স্ট্রাকচার চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে একটা বিম। এই বিম থেকে প্রথমত স্ল্যাব থেকে বিমের উপরে লোডটা আসবে, পরে এই বিম থেকে লোডটা আবার কলামে ট্রান্সফার হবে। তো কলামে যখন ট্রান্সফার হবে, এই যে বিমের লোড, সেই বিমের লোডটা কি হবে? এই যে এইভাবে কলামে ট্রান্সফার হবে। এইভাবে কলাম বিম থেকে কলামে ট্রান্সফার হবে। সেম ভাবে এটা যদি মাল্টি স্টোরির কোনো বিল্ডিং হয়, তাহলে কি এর নিচে আরো এরকম একটা বিম আছে, সেখান থেকে আবার আরেকটা লোড নিচের দিকে এরকম কাজ করতে থাকবে। একদম ফাইনালি গিয়ে একদম পুরা কলামটা যেখানে শেষ হবে সেখানে একটা ফাউন্ডেশন থাকবে। ফাউন্ডেশনে এরকম একটা সাপোজ ফুটিং আছে। এই ফুটিং এ কি হয়? ফুটিংটা হচ্ছে সাপোর্ট দেয়। উপর থেকে যে পরিমাণ লোড আসতেছে সেই লোডটাকে এই ফুটিংটা সাপোর্ট দেয়। তো সাপোর্টে আমরা জানি সাপোর্টের রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে এইভাবে উপরের দিকে কাজ করে। তাহলে আমরা যদি একটা কলামকে এরকম আইসোলেট করে ফেলি, তাহলে আইসোলেট করলে কি দেখা যাইতেছে? স্ট্রাকচারের যে লোড, উপর থেকে যে স্ট্রাকচারের লোড সেটা এইভাবে এখানে কাজ করতেছে, এবং তার নিচে যে সাপোর্ট আছে সাপোর্টের রিঅ্যাকশনটা এইভাবে কাজ করতেছে। তাহলে এই যে কলামটা, এই কলামটা দেখেন উপর থেকে এইদিকে নিচের দিকে লোড কাজ করতেছে, আর নিচ থেকে উপরের দিকে এভাবে সাপোর্ট রিঅ্যাকশন কাজ করতেছে। তার মানে এই কলামটার উপরে অলওয়েজ কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে, বা কম্প্রেসিভ ফোর্স কাজ করার কারণেই এই কলাম স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে কম্প্রেশন মেম্বার। এ অলওয়েজ কম্প্রেশন থাকে, যে এই দিক থেকে চাপ দিতেছে, এই দিক থেকে চাপ দিতেছে, এর মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করতেছে। এখানে আরো একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স। এই অ্যাক্সিয়াল কথাটার মানে কি কেউ বলতে পারবেন? অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স আসলে কি? এটা পড়ে আসছেন মেকানিক্স অফ সলিডস 2 তে স্যার সম্ভবত ছিল। পাশ থেকে যে লোডটা আসে স্যার। আচ্ছা, পাশ থেকে ঠিক না, মানে হয়তো আপনার কিছুটা ঠিক আছে, আংশিক ঠিক আছে। আচ্ছা, দেখেন অ্যাক্সিয়াল লোড কথাটার মানে হচ্ছে, আমরা এই লোড দুটাকে মুছে দেই। এই যে কলামটা আছে, এই কলামটা নিউট্রাল অ্যাক্সিস কোথায় আছে সেটা যদি আমরা চিন্তা করি, তো প্রথমত এই কলামটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার কলাম হয়, তাহলে তার সেন্ট্রয়েড কোথায় থাকবে? একদম মিডিল পজিশনে তার সেন্ট্রয়েড থাকবে। আর সেন্ট্রয়েড থেকে এখন আমরা যদি একটা নিউট্রাল অ্যাক্সিস চিন্তা করি, নিউট্রাল অ্যাক্সিস মানে হচ্ছে যে অ্যাক্সিসে কোনো ধরনের কোনো স্ট্রেস থাকবে না, সেটা এই কলামটার ক্ষেত্রে এইটা আমরা বলতে পারি সেটা হচ্ছে তার নিউট্রাল অ্যাক্সিস। আর এই যে কলামের উপরে যে সমস্ত লোড পড়ে, সেই সমস্ত লোড গুলা পড়ে হচ্ছে তার এই নিউট্রাল অ্যাক্সিসের আইদার নিউট্রাল অ্যাক্সিস দিয়েই যাবে, যদি সেই কলামে কোনো ধরনের ইসেন্ট্রিসিটি না থাকে, কোনো মোমেন্ট ডেভেলপ না করে একদম ফুল কলামের সেন্টার বরাবর লোড ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় চেষ্টা করা হয় যে কলামের একদম সেন্টার বা নিউট্রাল অ্যাক্সিস দিয়ে বা একদম সেন্টার দিয়ে লোডটাকে পাস করানো। তবে সেটা যদি না হয়, তারপরেও কলামে সবসময় লোডটা পড়ে হচ্ছে এই তার নিউট্রাল অ্যাক্সিসের প্যারালাল বরাবর। নিউট্রাল অ্যাক্সিসের প্যারালাল বরাবর, অর্থাৎ এই যে সারফেসটা দেখতেছি, কলামের কম্প্রেসিভ লোডটা পড়ে হচ্ছে এই সারফেসে। এই ধরনের যে লোড, এই লোডগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্সিয়াল লোড। সেম ঘটনাটা যদি আমরা একটা বিমের জন্য দেখি, এটা হচ্ছে একটা বিম মেম্বার। ধরেন এইখানে হচ্ছে তার সাথে একটা কলাম অ্যাটাচ করা আছে। তো বিমের উপরে লোডটা আমরা যদি দেখি, এই বিমের ক্ষেত্রে তার নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এইটা। আর সেই ক্ষেত্রে উপর থেকে লোডটা পড়ে হচ্ছে এইভাবে, স্ল্যাবের লোডটা পড়ে ইউডিএল আকারে এইভাবে। তো বিমের ক্ষেত্রে যে লোডটা পড়ে সেই লোডটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স লোড। আর কলামের ক্ষেত্রে যে লোডটা পড়ে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সিয়াল লোড। তো কলাম স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতেছি এর যে লোড, সেই লোডটা পড়তেছে আইদার নিউট্রাল অ্যাক্সিস অথবা তার প্যারালাল এই বরাবর, এবং এই লোডটা অলওয়েজ কম্প্রেসিভ লোড। কারণ উপর থেকে নিচের দিকে লোড কাজ করে এবং নিচের থেকে উপরের দিকে রিঅ্যাকশন কাজ করে।
এই মেম্বারটা অলওয়েজ কম্প্রেশনে থাকে। এই জন্য কলামকে অনেক সময় বলা হয় যে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ মেম্বার। এখন এই কলামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই কলামের বাকলিং। আমরা লাস্ট ক্লাসে স্টিল স্ট্রাকচার নিয়ে যখন ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছি, যে একটা কলাম আসলে, কলামে যদি আমরা স্ট্রেংথ জানতে চাই, একটা কলাম আসলে কতটুকু লোড নিতে পারবে, সরি, একটা কলাম কতটুকু আসলে লোড নিতে পারবে, সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কলামটা ফেল করবে কখন। মানে সাপোজ একটা কলাম যদি 100 কিপ লোড নেওয়ার পরে ফেল করে, তাহলে আমরা বুঝতে পারি যে এই কলামটার ডিজাইন স্ট্রেংথ বা এই কলামটার স্ট্রেংথ নেওয়ার, লোড নেওয়ার ক্ষমতা হচ্ছে 100 কিপ। তো স্টিল কলামগুলোর ক্ষেত্রে বা আরসিসির ক্ষেত্রেও সেম, কলাম যদি মানে কংক্রিট ফেল না করে, তাহলে সেই ক্ষেত্রে কলাম ফেল করার ক্রাইটেরিয়া হচ্ছে এরকম বাকলিং হয়ে যাওয়া। তো কংক্রিটের ক্ষেত্রে তো আর এরকম সরাসরি এরকম বাকলিং শেপ আমরা দেখতে পাই না, তার আগেই কংক্রিট ক্রাশ হয়ে যায়, যেহেতু কংক্রিট একটা ব্রিটাল ম্যাটেরিয়াল। তবে স্টিলের কলামের ক্ষেত্রে, স্টিল যেহেতু ডাকটাইল একটা ম্যাটেরিয়াল, এই কলামটা এই কলামটা যখন আপনি আস্তে আস্তে উপর থেকে লোড দিতে থাকবেন, তখন কলামটা ফেল করবে। ফেল করার সময় কলামটা এভাবে বেঁকে যাবে। তো কলামের এই বেঁকে যাওয়াকেই বলা হয় হচ্ছে বাকলিং অফ কলাম। সেই কথাটাই এখানে লেখা আছে, ইফ অ্যান এক্সিয়াল লোড পি ইজ অ্যাপ্লাইড অ্যান্ড ইনক্রিজড স্লোলি। তার মানে হচ্ছে প্রথমে আপনি এখানে সাপোজ 10 কিপ লোড দিচ্ছেন, 10 কিপ লোড দিয়ে দেখতেছেন যে এখানে কোনো অসুবিধা হইতেছে না। এরপর আস্তে আস্তে লোডটাকে বৃদ্ধি করতে আসেন, 10 থেকে 15, 20 এভাবে আস্তে আস্তে বৃদ্ধি করতে আসেন। বৃদ্ধি করতে করতে কি বলতেছে, ইট উইল আলটিমেটলি রিচ এ ভ্যালু দ্যাট উইল কজ বাকলিং অফ দ্য কলাম। এই 5 করে বা 1 করে বা 10 করে, ধরেন 10, 15 এভাবে বৃদ্ধি করতে করতে একটা পয়েন্টে গিয়ে দেখা যাবে যে সাপোজ 100 কিপের পরে এই কলামটা এরকম বেঁকে যাইতেছে, এরকম বেঁকে যাইতেছে। তাহলে এই যে পরিমাণ লোড দেওয়ার পরে এই কলামটা বেঁকে গেল, এই লোডটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড। অর্থাৎ যে পরিমাণ লোড দেওয়ার পরে কলামটা বেঁকে গেছে, সেই লোডটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড। এবং কলামের এই যে বেঁকে যাওয়ার যে প্রপার্টিজ বা এই যে বেঁকে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে বাকলিং অফ কলাম। তো কলামের একটা স্ট্রেংথ যদি আমাদের জানতে হয় যে একটা স্টিলের কলাম কি পরিমাণ লোড নিতে হবে, লোড নিতে পারবে, সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তার ক্রিটিক্যাল বাকলিং লোড কত। অর্থাৎ কি পরিমাণ লোড দেওয়ার পরে কলামটা বেঁকে যাবে। তবে এই যে ক্রিটিক্যাল বাকলিং লোড এবং কলামের ডিজাইন স্ট্রেংথ দুইটা ভিন্ন জিনিস। আমরা সামনে কলামের ডিজাইন স্ট্রেংথ কত সেটাও ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা শিখব। তবে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেংথ কথাটার মানে হচ্ছে যে পরিমাণ লোড পড়ার পরে কলামটা বেঁকে যাবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড। আর ডিজাইন স্ট্রেংথ মানে হচ্ছে কলামটা যে পরিমাণ লোড নিতে পারবে, সে যে পরিমাণ লোড নিতে পারবে সেটা হচ্ছে তার ডিজাইন স্ট্রেংথ। তো সেটা আমরা ডিজাইন স্ট্রেংথ কিভাবে বের করে, কলাম কিভাবে ডিজাইন করে, সেটা আমরা আর ওই চ্যাপ্টারটা যখন সামনে আগাবো তখন সেই জিনিসগুলো আরো ভালোভাবে পড়তে পারবো, দেখতে পারবো। আমাদের আজকের এই যে টপিক, সেই টপিকটা হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড বের করা। অর্থাৎ কি পরিমাণ এই যে পি ভ্যালুটা দেখতেছি, এই পি ভ্যালুটা কত হলে কলামটা এরকম বেঁকে যাবে, সেই লোড কত, সেই লোডের ভ্যালুটা আজকে আমরা ক্যালকুলেশন করা শিখবো। এই ক্রিটিক্যাল বাকলিং লোড ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাটা আগেও পড়ে আসছেন, মেকানিক্স অফ সলিডস 2 তে ছিল। এদের মধ্যে মনে হয় ডি সেকশনে যারা আছে তাদেরকে মেকানিক্স অফ সলিডস 2 আমি পড়াইছিলাম। এই ফর্মুলাটা সেম সেখানেও ছিল, কলাম বাকলিং এর ফর্মুলা। পিসিআর মানে ক্রিটিক্যাল বাকলিং লোড ইকুয়াল টু পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কেএল হোল স্কয়ার। এখানে পাই যেটা দেখতেছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু 3.1416। ই যেটা, এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল। লাস্ট ক্লাসে যারা ছিলেন তাদের জন্য আমি বলে দিছিলাম, এটা স্টিলের যতদিন আমরা পড়তেছি ততদিন পর্যন্ত ই এর ভ্যালুটা ফিক্সড। কারণ মনে আছে যে ই এর ভ্যালুটা কত হবে? জি স্যার, 29,000 কেএসআই। রাইট। স্টিলের ক্ষেত্রে তার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই। আর আই যেটা দেখতেছি, আইটা হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া। নিচে যে দুটো দেখতেছি, কে, এটাকে বলা হয় হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বেসড অন বাউন্ডারি কন্ডিশন। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা লেন্থ ফ্যাক্টর যেটা ডিপেন্ড করে এই যে কলামটা, সেই কলামটার দুই পাশে সাপোর্ট কিরকম সেটার উপরে। আর এল যেটা, সেটা হচ্ছে লেন্থ অফ কলাম, যে কলামটা কত ফিট লম্বা।
তাহলে আমরা যদি কোনো কলামের ক্রিটিক্যাল বাকলিং লোড ক্যালকুলেশন করতে চাই বা বের করতে চাই তাহলে আমাদের আসলে আননোন কি, পাই এর ভ্যালুটা ফিক্সড, ই এর ভ্যালুটা ফিক্সড, আইটা তো মোমেন্ট অফ ইনারশিয়া। এটা আপনারা যখন অ্যানালাইটিক মেকানিক্স পড়ে আসছেন তখন এই মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেশন করা শিখছেন যে কিভাবে একটা সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেশন করতে হয়। তবে স্টিল স্ট্রাকচারের সুবিধাটা হচ্ছে এই কোর্সে আপনাদের এটা ক্যালকুলেশন করতে হবে না। এটা হচ্ছে সরাসরি আমাদের কিছু টেবিল আছে, চার্ট আছে, সেখান থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে নিতে পারবো। আর কি কি আননোন আছে, এটা হচ্ছে লেন্থ অফ কলাম, যেটা হচ্ছে সরাসরি আপনি যেই কলামের ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেন্থ বের করবেন সেই কলামের লেন্থটাই হচ্ছে এল। আর যেটা আননোন সেটা হচ্ছে কে, অর্থাৎ এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর এই ভ্যালুটা হচ্ছে আমাদের আসলে এখানে আননোন। বাকি সব ভ্যালুই আমাদের আইদার প্রশ্নে গিভেন অথবা আমরা এআইএসসি টেবিল থেকে কালেক্ট করে নিতে পারবো। এখন এই কে ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমাদের আবার কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই চার্টটা মনে রাখতে হবে। কে ভ্যালুটার জন্য এই চার্টটা মনে রাখতে হবে। এখানে ৬টা সাপোর্ট কন্ডিশন আছে। এই ৬টা সাপোর্ট কন্ডিশনের জন্য ৬টা কে ভ্যালু দেওয়া আছে। এর মধ্যে আসলে প্র্যাকটিক্যালি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, এইটা এবং এইটা। বাকি ৩টা আমাদের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। কারণ আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের বিল্ডিং তৈরি করা। প্রথম যেই ফিগারটা দেখানো আছে এই ফিগার, সেটা হচ্ছে যদি একটা কলামের দুই পাশেই ফিক্সড সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তার কে ভ্যালু কত হবে। এখানে দুই ধরনের কে ভ্যালু লেখা আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল কে ভ্যালু আর একটা হচ্ছে ডিজাইন কে ভ্যালু। তো আমরা যেটা ডিজাইন সেটা ধরেই প্রবলেম করব আর সেটাই আমরা ইউজ করব। এটা হচ্ছে থিওরিটিক্যাল, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কিছুটা ফ্যাক্টর অফ সেফটি সহ ইউজ করা হয়। তো আমরা যদি দুই পাশে এরকম ফিক্স সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কে ভ্যালু ইউজ করব 0.65। যদি এক পাশে ফিক্স সাপোর্ট থাকে আর এক পাশে পিন বা হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে 0.8। যদি এক পাশে এরকম ফিক্স সাপোর্ট থাকে আর আরেক পাশে এরকম এটা বলতেছে রোটেশন ফিক্সড এন্ড ট্রান্সলেশন ফ্রি। রোটেশন ফিক্সড এন্ড ট্রান্সলেশন ফ্রি কথাটার মানে হচ্ছে এই যে এই পাশের সাপোর্ট হচ্ছে টোটাল ফিক্সড, মানে এখানে কোনো রোটেশন হবে না, এখানে কোনো ট্রান্সলেশন হবে না। এইখানে রোটেশনটা ফিক্সড তবে ট্রান্সলেশন ফ্রি কথাটার মানে হচ্ছে এই যে কলামটা, এই কলামটা এইদিকে মুভ করতে পারবে না, কিন্তু এই কলামটা এইদিকে মুভ করতে পারবে। এই সাপোর্টটা, এই পাশে যে সাপোর্টটা, সেই সাপোর্টটা এই পাশে মুভ করতে পারবে। তো এরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে কে ভ্যালুটা ইউজ করা হয় 1.2। তবে আমরা যদি মানে স্টিল স্ট্রাকচারের বিল্ডিং এর কথা চিন্তা করি তাহলে এইটা আসলে প্রযোজ্য না, এটা অ্যাপ্লিকেবল না। কারণ এটা অ্যাপ্লিকেবল তখনই যখন একটা কলামের এক প্রান্ত ফ্রি থাকতেছে মুভমেন্টের জন্য। আপনি যেখানে বিল্ডিং করবেন সেখানে অবশ্যই আপনার আরেক প্রান্ত মানে ফ্রি থাকবে না, এর উপরে কোনো একটা স্ল্যাব থাকবে। তাই সরাসরি বিল্ডিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না বা এইটা প্রযোজ্য না, এজন্য এটা আমাদের জন্য মনে রাখাটা খুব বেশি জরুরি না। তারপরে যেটা দেখতেছি সেটা একটা কলামে যদি দুই প্রান্তই পিন সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে তার কে ভ্যালুটা হচ্ছে 1। যদি এক প্রান্ত ফিক্স সাপোর্ট থাকে আর এক প্রান্ত এরকম ফ্রি থাকে তাহলে বা রোলার সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 2.110। এবং এখানে এক প্রান্ত যদি এরকম পিন সাপোর্ট থাকে আর এক প্রান্ত যদি এরকম ট্রান্সলেশন ফ্রি থাকে, ট্রান্সলেশন ফ্রি মানে হচ্ছে যে এইদিকে এরকম মুভ করতে পারবে, যদি এরকম ঘটনা থাকে তাহলে সেই ক্ষেত্রে রিকমেন্ডেড ডিজাইন কে ভ্যালুটা হচ্ছে 2। তবে এই তিনটা আমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি তাহলে তার একদম ফাইনাল কলামের অপর প্রান্তটা অবশ্যই এখানে না কোনো সাপোর্ট থাকবে। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা। যদি দুই পাশে ফিক্স সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে কে ভ্যালুটা 0.65। যদি দুই পাশে সরি এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে 0.8 এবং দুই পাশে যদি পিন সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে কে ভ্যালুটা হবে হচ্ছে 1.0। তো যখন আমরা এই প্রবলেম সলভ করব তখন কিন্তু আমাদের শুধু সাপোর্ট কন্ডিশন সম্পর্কে প্রশ্নে বলা থাকবে, তার সাপোর্ট কন্ডিশনটা কি। সেই সাপোর্ট কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের এই তিনটা ভ্যালু জানা থাকতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে ধরনের সাপোর্ট সেই সাপোর্টের জন্য যে ডিজাইন কে ভ্যালু সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এই ক্রিটিক্যাল বাকলিং লোড বের করা খুবই সিম্পল, খুবই সহজ। এখানে যে এক্সাম্পলটা বলা আছে
ডিটারমাইন দ্য বাকলিং স্ট্রেংথ। বাকলিং স্ট্রেংথ মানে হচ্ছে তার ক্রিটিক্যাল বাকলিং লোড অফ এ W12 × 50 কলাম। তাহলে এই যে এখানে যে স্টিলের কলামটার আমরা এই যে সাপোজ এটা হচ্ছে একটা স্টিলের কলাম, এই যে কলামটা, এই কলামটা যে আমরা বাকলিং স্ট্রেংথ বের করব, এই কলামটা কত সেকশন সেটা বলা আছে, সেটা প্রশ্নে বলা আছে। এটা হচ্ছে W12 × 50 সেকশন, 12 × 50 সেকশন। এই সেকশনের কি বলা আছে, ইটস লেন্থ ইজ 20 ফিট, তার মানে এই কলামটার টোটাল লেন্থ হচ্ছে 20 ফিট। ফর মেজর অ্যাক্সিস বাকলিং ইট ইজ পিড এট বোথ ইন্ডস। এখন দুইটা টার্ম আসতেছে, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। সরি, মেজর অ্যাক্সিস এটা, মেজর অ্যাক্সিস মানে হচ্ছে কোন একটা স্ট্রাকচারের যে এক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হয় সেই এক্সিসটাকে বলা হয়েছে মেজর অ্যাক্সিস, এবং যে অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কম হয় সেটাকে বলা হয়েছে মাইনর অ্যাক্সিস। তো সেটাকে আরো সহজে আমরা কিভাবে বুঝতে পারি, ধরেন এই যে এখানে যে কলামটা দেওয়া আছে ডাব্লিউ সেকশন, আমি লাস্ট ক্লাসে যারা ছিল তাদেরকেও দেখাইছিলাম যে ডাব্লিউ সেকশন, যদিও টার্মটা শুরু হইতেছে ডাব্লিউ দিয়ে, কিন্তু সেটা শেপ কিন্তু আয়ের মতো। এটা হচ্ছে একটা ডাব্লিউ সেকশন। এই ডাব্লিউ সেকশনটা যদি আমরা দুইটা এক্সিসে ভাগ করি, যে এখানে যেমন দেখানো আছে, এটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস, সেটা আমি উপরে চিন্তা করি বা নিচে চিন্তা করি একই কথা। এখন আপনারা তো অ্যানালিটিক মেকানিক্স শিখে আসছেন, বলেন এই সেকশনটা যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে আসলে কিভাবে বের করতে পারি? সাপোজ বা আরো সহজে যদি বলি যে এই একটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার আসলে ফর্মুলাটা কি, কেউ বলতে পারবেন? কারণ একটা জি রেক্টেঙ্গুলার, স্যার, এটা যদিও বলেন। এটা যদিও হচ্ছে যে উভয় পক্ষে এক্স এক্সিস ওয়াই এক্সিস দুই পক্ষে হচ্ছে প্রতিসাম্য হয়, কিন্তু যদি নর্মালি হচ্ছে আয়তক্ষেত্র ইয়ে করে করি তাহলে BD³/12। হ্যাঁ, মানে BH³/12 বা BD³/12 একই কথা। আমি জাস্ট সিম্পলিসিটির জন্য, সহজ জিনিসটাকে সহজে ভিজুয়ালাইজ করার জন্য আমি ধরে নিলাম এই যে মানে সাধারণত এইরকম সেকশনে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে এই যে সেকশন সেকশন করে ভাগ করে নিতে হয়, যে এখান থেকে এইটুকু একটা সেকশন, এখান থেকে এটা আরেকটা সেকশন, এভাবে ভাগ করে নিতে হয়। আমি ওই মানে এক্সাক্ট ভ্যালু বের করার প্রসেসে নাই কি, আমি জাস্ট সহজে ভিজুয়ালাইজ করার জন্য যদি বলি, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা এই সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই তার বি কোনটা হবে আর এইচ কোনটা হবে। তো বি এর কথা যদি আমি বলি, সাপোজ আমি যদি প্রথম যেই পার্টটুকু বা ১ নাম্বার যে সেগমেন্ট, এই সেগমেন্টের বি হচ্ছে সামান্য এইটুকু আর এইচ হচ্ছে তার এই পর্যন্ত। আর সেকেন্ড সেগমেন্টের জন্য এটা হচ্ছে তার বি আর এইটুকু হচ্ছে এইচ। তাহলে এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করি, তাহলে এই যে BH³/12 এটা দুইটা আলাদা আলাদা রেক্টেঙ্গুলার সেকশন, দুইটার জন্য আলাদা আলাদা BH³/12 ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে তার নিজের সেন্ট্রয়েড থেকে এক্স অ্যাক্সিসে ট্রান্সফার করে দিলে আমরা আইএক্স বা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে পারবো। এখন সেম একই সেকশন যদি আমি ওয়াই অ্যাক্সিসের তুলনায় ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে দেখেন, ওয়াই অ্যাক্সিসের জন্য যখন আমরা ক্যালকুলেশন করব তখন তার বি হচ্ছে এইটা আর এইচ হচ্ছে এই সামান্য এইটুকু। অর্থাৎ আমার ভিজুয়ালাইজ বা বলার উদ্দেশ্যটা হচ্ছে যখন আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতেছি তখন তার এইচ ভ্যালুটা বড়, আর যখন আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতেছি তখন তার বি ভ্যালুটা বড়, এইচ ভ্যালুটা ছোট। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বড় হবে নাকি ছোট হবে সেটা কিন্তু মেজরলি ডিপেন্ড করে এইচ এর উপরে, থিকনেস হাইটের উপরে। হাইট যত, এইচ ভ্যালু যত বেশি হবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি হবে। এইখান থেকে আমরা দেখতেছি যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তাহলে তার হাইটটা অনেক বেশি, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটাও বেশি আসবে। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করি তাহলে তার হাইটটা কম, সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটাও কম আসবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে বা সাধারণত ইউনিভার্সাল ক্ষেত্রেই, সার্বজনীন সব ক্ষেত্রেই এক্স অ্যাক্সিস যেটা, এক্স অ্যাক্সিসটাকে বলা হয় হচ্ছে মেজর অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটাকে বলা হয় হচ্ছে মাইনর অ্যাক্সিস। এটা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো এই টেবিল থেকে। এটা হচ্ছে এই আইএসসি টেবিল, এই টেবিল আমি আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিব। এইখানে
এই এআইএসসি অনুমোদিত যত স্টিলের শেপ আছে প্রত্যেকটা স্টিলের শেপের তার যে ইন্টারনাল তাদের যে প্রপার্টি তাদের যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো এখানে এই টেবিলে দেওয়া আছে। সাপোজ একটা স্টিল সেকশন যদি 10x112 হয় তাহলে তার এরিয়া কত, তার ডেপথ কত, তার ওয়েবের থিকনেস কত, তার ফ্লেঞ্জের থিকনেস কত, ওয়েবের উইডথ কত, ফ্লেঞ্জের উইডথ কত, সবকিছু দেওয়া আছে। এই সব ভ্যালুর সাথে সাথে তার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কিছু ইন্টারনাল ভ্যালু দেওয়া আছে। যেমন এই প্রথম টার্মটা যদি আমি দেখাই, প্রথম টার্মটা হচ্ছে আই। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এক্স অ্যাক্সিসের নিচে যে আইটা আছে সেটা হচ্ছে আই এক্স, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। ওয়াই অ্যাক্সিসের নিচে যে আইটা আছে সেটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এই যে একটা সেকশন W10x112, সেই সেকশনটার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমরা বের করি বা দেখি সেটা হচ্ছে 716, আর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনারশিয়াটা হচ্ছে 236। তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনারশিয়াটা বেশি, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনারশিয়াটা কম। সেটাই আমি বলতেছি, যেই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াটা বেশি হবে সেটাকে আমরা বলি হচ্ছে মেজর অ্যাক্সিস, আর যে অ্যাক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনারশিয়াটা কম হবে সেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তবে ইউনিভার্সালি বিশ্বব্যাপী মেজর অ্যাক্সিস বোঝানোর জন্য এক্স অ্যাক্সিস বোঝানো হয় এবং মাইনর অ্যাক্সিস বোঝানোর জন্য ওয়াই অ্যাক্সিস ব্যবহৃত হয়। তাহলে আমরা এই যে প্রশ্নটাতে যদি ফেরত আসি, তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি আমরা সিম্পলিফাই করে নেই তাহলে বলতে পারবো যে এক্স অ্যাক্সিস বাকলিং এর ক্ষেত্রে দুই পাশে পিন সাপোর্ট আছে, আর ওয়াই অ্যাক্সিস বাকলিং এর ক্ষেত্রে এক পাশে পিন আর এক পাশে ফিক্স সাপোর্ট। সরি। তাহলে মেজর অ্যাক্সিসের জন্য আমরা দেখতেছি যে সাপোর্ট কন্ডিশনটা বলা আছে দুই পাশে পিন সাপোর্ট, আর মাইনর অ্যাক্সিসের জন্য বলা আছে এক পাশে পিন সাপোর্ট আর এক পাশে ফিক্স সাপোর্ট। এখন আরো একটা টার্ম আসতেছে যে মেজর অ্যাক্সিস বাকলিং কি জিনিস আর মাইনর অ্যাক্সিস বাকলিং কি জিনিস। এখানে দুইটা ফিগার দেখানো আছে। এই ফিগারটা আমি নেক্সট ক্লাসে মানে আরো ভালোভাবে সরাসরি ভিজুয়ালাইজ করাবো, জাস্ট ইজিলি দেখানো যায়। এখানে আসলে বোঝানো কঠিন, তারপরেও দেখি। এখানে একটা স্টিলের কলাম দেখানো আছে। এই স্টিলের কলামটা এরকম, মানে এইটা হচ্ছে তার একটা ফ্লেঞ্জ, এটা হচ্ছে তার আরেকটা ফ্লেঞ্জ, এর মাঝখানে হচ্ছে আরেকটা ওয়েব। এর বাকলিংটা যদি এরকম হয়, এই ফ্লেঞ্জটা সহ কলাম বেঁকে গেছে, তাহলে সেটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস বাকলিং। আর যদি এরকম হয় যে দুই ফ্লেঞ্জ ঠিক জায়গাতেই আছে, ওয়েব এরকম বেঁকে গেছে, তাহলে সেটাকে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস বাকলিং। মেজর অ্যাক্সিস বাকলিং ঘটাইতে লোড বেশি লাগে, মাইনর অ্যাক্সিস বাকলিং ঘটাইতে লোড কম লাগে। এটাতে বেশি লাগে কারণ এর মোমেন্ট অফ ইনারশিয়াটা বেশি, আর এটাতে লোড কম লাগে কারণ এটার মোমেন্ট অফ ইনারশিয়াটা কম। এটা আমি নেক্সট ক্লাসে আমি একটা স্টিলের স্কেল বা একটা প্লাস্টিকের স্কেল দিয়ে সরাসরি আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করে দেখাই দিব। আপাতত এইটুকুই আমরা দেখে রাখি যে মেজর অ্যাক্সিস বাকলিং যখন হবে তখন এই যে তার ফ্লেজটা সহ এরকম বেঁকে যাবে। মাইনর অ্যাক্সিস বাকলিং যখন হবে তখন এই তার যে ওয়েবটা সহ এরকম বেঁকে যাবে। এখন আমরা সলিউশনে আসি। আমাদের বের করতে বলতেছে হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেংথ বা কলামটার উপরে কি পরিমাণ লোড পড়লে কলামটা বেঁকে যাবে, সেই লোডের ভ্যালুটা আমাদেরকে বের করতে বলতেছে, ক্যালকুলেশন করতে বলতেছে। আর প্রশ্নে বলা আছে আমরা যেই কলামটা নিয়ে অ্যানালাইসিস করতেছি সেই কলামটা হচ্ছে W12x50 কলাম, তার লেন্থ হচ্ছে 20 ফিট এবং মেজর অ্যাক্সিসের জন্য দুই পাশে পিন সাপোর্ট আছে, মাইনর অ্যাক্সিসের জন্য এক পাশে ফিক্স সাপোর্ট আছে আর এক পাশে পিন সাপোর্ট আছে। এটা হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশন। এই প্রবলেমটাই আমার একটা হ্যান্ড সলিউশন আছে, হ্যান্ড সলিউশন থেকে দেখাই। কারণ এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা হচ্ছে সরাসরি এআইএসসি ম্যানুয়াল থেকে নেওয়া। এখানে কিছু কিছু জিনিস আসলে মানে ফুল ডিটেইলড ক্যালকুলেশন করে দেখানো হয় নাই, তো সেটার জন্য একটা হ্যান্ড ক্যালকুলেশন বা হ্যান্ড সলিউশন বানানো আছে। এটাই যদি দেখাই যে আমাদের গিভেন ইনফরমেশন হচ্ছে কলামের সেকশনটা হচ্ছে 12x50, লেন্থ হচ্ছে 20 ফিট, মেজর অ্যাক্সিসের জন্য দুই পাশে পিন সাপোর্ট। এখন দুই পাশে যদি পিন সাপোর্ট হয় তাহলে তার কে ভ্যালু কত, সেটা কিছুক্ষণ আগে যে ফিগার দেখালাম এই ফিগার থেকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। দুই পাশে যদি পিন সাপোর্ট হয় তাহলে এটা হচ্ছে দুই পাশে পিন সাপোর্ট, তাহলে সেক্ষেত্রে তার কে ভ্যালুটা হচ্ছে 1। তো সেটা এখানে লিখছি ফর মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, দুই পাশে পিন সাপোর্ট,
দুই পাশে পিন সাপোর্ট হওয়ার কারণে কে ভ্যালুটা 1, যেহেতু এক্স অ্যাক্সিস এর কে ভ্যালু তাই এখানে লেখা আছে কে এক্স ইকুয়াল টু 1। আর বাইরের অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর এক পাশে হচ্ছে ফিক্স সাপোর্ট আর এক পাশে হচ্ছে পিন সাপোর্ট। বাইরের অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, কে ওয়াইটার ভ্যালুটা লিখছি হচ্ছে 0.8, সেটাও লিখছি হচ্ছে এখান থেকে যে এক পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে আর এক পাশে যদি পিন সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কে ভ্যালুটা হচ্ছে 0.8। এখন আমরা মেজর অ্যাক্সিসের জন্য যদি ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেংথ বের করি বা বাকলিং লোড বের করতে চাই, ফর্মুলা হচ্ছে এটা পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কে এল হোল স্কয়ার। পাই স্কয়ার, পাই এর ভ্যালু তো কনস্ট্যান্ট, ই এর ভ্যালু কনস্ট্যান্ট 29000 কেএসআই আই এক্স। এখন আই এক্স মানে হচ্ছে তার এক্স অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া। এখন এক্স অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কোথা থেকে পাবো? এই এআইএসসি টেবিল থেকে। এখন কিভাবে আমরা ওই সেকশনটা খুঁজে বের করব? এটা খুব ভালো করে শিখে নেন। পুরা এই স্টেডি স্ট্রাকচার কোর্স যতদিন পড়বেন ততদিন পর্যন্ত এই শীটের কাজ করতে হবে। এই শীটটা আমি আজকে ক্লাস শেষে এই ক্লাস লেকচার এবং এই এআইএসসি টেবিল এই দুটোই আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। নেক্সট ফ্রাইডেতে যখন আপনাদের সাথে ক্লাস থাকবে এই শীটটা সবাই ফটোকপি করে নিয়ে আসবেন। এই শীটটা একদম এই কোর্স যতদিন চলবে ততদিন কাছে রাখবেন, কারণ আমরা যেইটাই ডিজাইন করতে যাই না কেন এই শীটের থেকে আমাদের ভ্যালু রাখবে। তো আমাদের এই প্রশ্নে যেটা বলা আছে সেই কলাম সেকশনটা বলা আছে 12 ইন্টু 50। তাহলে আমাদের এই টেবিলে 12 ইন্টু 50 কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা খোঁজার প্রসেস হচ্ছে এরকম, এই টেবিলের স্টিলের সেকশন গুলা বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে সাজানো থাকে। বড় থেকে ছোটর দিকে বলতে কিরকম, এই যে দেখেন সবার উপরে একদম প্রথম পেজে সব থেকে বড় যে সেকশন স্টিলের অনুমোদিত এআইএসসি অনুমোদিত সব থেকে বড় সেকশন হচ্ছে W44 ইন্টু 335। এটা হচ্ছে সব থেকে বড় সেকশন। তো এই 44 এর W44 মানে হচ্ছে লাস্ট ক্লাসে যারা ছিল তাদেরকে দেখাইছিলাম 44 কথাটার মানে হচ্ছে একদম উপরে ফ্লেজ থেকে শুরু করে নিচের ফ্লেজ এই পর্যন্ত তার ডেপথ হচ্ছে 44 ইঞ্চি, 44 ইঞ্চি। তো এই 44 এর যে সেকশন গুলো হয় সেই সেকশন গুলো এখানে লেখা আছে। 44 এর টোটাল 4 ধরনের সেকশন হয়, সেটা এখানে লেখা আছে। 44 এর পরে আছে 40, তারপরে 40 যতগুলো সেকশন হয় সবগুলো লেখা আছে, এরপরে 36। এইভাবে আমাদের নিচের দিকে খুঁজতে হবে। আমাদের সেকশনটা হচ্ছে W12। তো 12 কোথায় সেটা আমরা আস্তে আস্তে এরকম নিচের দিকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এই যে এই 8 নাম্বার পেজ এইখান থেকে 12 শুরু হয়েছে। এখন 12 যখন পাইছি এখন পরে তার ইউনিট ওয়েট মিলানো শুরু করব। আমাদের যে সেকশনটা এই সেকশনের ইউনিট ওয়েট বলা আছে হচ্ছে 12 ইনটু 50। 12 ইনটু 50, 12 ইনটু 50 কোথায় আছে? এই পর্যন্ত আছে 12 ইনটু 65, এখানে হচ্ছে 12 ইনটু 58, এই যে এখানে বলা আছে 12 ইনটু 50। আমাদের আমাদের যেই কলামটা বলা আছে সেটা হচ্ছে এইটা। এখন এই কলামের আমাদের ভ্যালু লাগবে কি? এক্স অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এই এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এই ভ্যালুগুলা, মোমেন্ট অফ ইনারশিয়া মানে হচ্ছে আই। তাহলে এক্স অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমরা দেখতে চাই তাহলে এই কলাম বরাবর সোজা চলে যাব এবং এই দিক থেকে এই আই বরাবর সোজা চলে আসব। আমরা দেখতেছি এক্স অ্যাক্সিস এর নিচে তার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 391, অর্থাৎ আই এক্স এর ভ্যালু হচ্ছে 391। সেই ভ্যালুটা এখানে লেখা আছে যে ix equal to 391 ইঞ্চি টু দি পাওয়ার 4। তো ভ্যালুটা যদি বসাই দেই পাই স্কয়ার ইনটু 29000 কেএসআই তো ix এর ভ্যালু 391, kx এর ভ্যালু যেহেতু দুই পাশে পিন সাপোর্ট তাই kx এর ভ্যালু হচ্ছে 1, আর লেন্থ প্রস্থে বলা আছে হচ্ছে 20 ফিট। এখন এই যে 20 ফিট বলা আছে, আমি লাস্ট ক্লাসে বলছিলাম এই টেবিলে যত ভ্যালু আছে সবগুলো হচ্ছে ইঞ্চিতে, সবগুলোর ইউনিট হচ্ছে ইঞ্চিতে। এই যে প্রত্যেকটা ভ্যালুর নিচে তার ইউনিট লেখা আছে। এরিয়ার ইউনিট হচ্ছে ইঞ্চি স্কয়ার, ডেপথের ইউনিট হচ্ছে ইঞ্চি, এভাবে প্রত্যেকটার ইউনিট হচ্ছে ইঞ্চিতে। তো আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট হচ্ছে ইঞ্চি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এই যে প্রশ্নে লেন্থ বলা আছে ফিটে, এই ফিটটাকে আমাদের আগে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। 20 ফিট বলা ছিল সেটাকে যদি ইঞ্চিতে কনভার্ট করতে চাই 20 ইনটু 12, তাহলে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারবো। তার সাথে হচ্ছে হোল স্কয়ার। পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে আমরা বাকলিং স্ট্রেংথ পাইতেছি 1942.91 কিপ। অর্থাৎ এই যে কলামটা বলা আছে এই কলামটা যদি মেজর অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর বাকলিং ঘটাইতে হয় তাহলে এই পরিমাণ লোড লাগবে 1942.91
এত লোড পড়ার পরে কলামটা এক্স অ্যাক্সিস বা তার মেজর অ্যাক্সিস বরাবর বেঁকে যাবে। সেম ক্যালকুলেশন এখন আমরা মাইনর অ্যাক্সিস নিয়ে করব। মাইনর অ্যাক্সিস এর ক্ষেত্রেও সেম একই ফর্মুলা, পাই স্কয়ার ই, এখানে আমরা যেখানে যেখানে এক্স ইউজ করছিলাম সেখানে সেখানে এখন ওয়াই ইউজ করব, যেহেতু মাইনর অ্যাক্সিস মানে আমরা বলতেছি ওয়াই অ্যাক্সিস। তাহলে পাই স্কয়ার ই ইন্টু আই ওয়াই ডিভাইডেড বাই কে ওয়াই ইন্টু এল ইজ ওয়াই হোল স্কয়ার। পাই স্কয়ার ভ্যালুটা তো কনস্ট্যান্ট, ই এর ভ্যালুটা কনস্ট্যান্ট, আই ওয়াই মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তার নিচে যে আই সেটা হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে বরাবর আমরা একটু সামনে চলে যাই, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 56.3, আই ওয়াই এর ভ্যালুটা 56.3 বসাবো, কে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0.8, কারণ এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট, তার সাথে লেন্থ হচ্ছে 20 ফিট, 20 ফিটকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 গুণ করে হোল স্কয়ার যদি করি, তাহলে সেক্ষেত্রে মাইনর অ্যাক্সিসের জন্য তার ক্রিটিক্যাল বাকলিং লোড আসতেছে হচ্ছে 437.12 কি, অর্থাৎ এই কলামটার উপর যদি 437.12 এর থেকে বেশি লোড পড়ে তাহলে কলামটা মাইনর অ্যাক্সিস বরাবর বেঁকে যাবে। এখন আমাদের মানে এখান থেকে ডিটারমাইন করতে বলতেছে যে বাকলিং স্ট্রেংথটা কত বা বাকলিং লোডটা কত। মানে একটাতে আমরা দেখলাম যে মেজর অ্যাক্সিস বরাবর বাকলিং হইতে লোড লাগবে 1942.91 কিপ, আর মাইনর অ্যাক্সিস বরাবর বাকলিং হইতে লোড লাগবে হচ্ছে 437.12 কিপ। তাহলে এখান থেকে আমরা আসলে ডিসিশন কি নিব, আমাদের কলামটার বাকলিং স্ট্রেংথ কত, আমরা সেটাকে যদি বুঝতে চাই এই কলামটাই চিন্তা করেন, এই কলামটার এরকম ফ্লেঞ্জ দিয়ে ফ্লেঞ্জ সহ এরকম বেঁকে যেতে লোড লাগবে হচ্ছে 1942, আর এরকম ওয়েব বরাবর এরকম বেঁকে যেতে লোড লাগবে হচ্ছে 437। তাহলে এই কলামটার আসলে স্ট্রেংথ কত, বেশিটা নাকি কমটা, বড়টা নাকি ছোটটা, কি মনে হয়? স্যার ছোটটা। অবশ্যই ছোটটা, কারণ 437 কিপ লোড পড়ার পরেই এ তার মাইনর অ্যাক্সিস বরাবর বেঁকে যাবে। যখনই একটা অ্যাক্সিস বরাবর বেঁকে যাবে সে তো আর আরেকটা অ্যাক্সিস বরাবর লোড নেবে না, একটা অ্যাক্সিস বরাবর বেঁকে গেছে মানে সে অলরেডি ফেল করে গেছে। সেটা এখানে লিখে দিছি, সো বাকলিং স্ট্রেংথ ইজ 437.12 কি। তাহলে এই ফর্মুলা দিয়ে এই মাধ্যমে বা এই ফর্মুলা দিয়ে এই মেথডে আমরা একটা কলামের বাকলিং স্ট্রেংথ বা কি পরিমাণ লোড পড়ার পরে কলামটা বেঁকে যাবে সেই লোডের ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করতে পারি। খুবই ইজি একটা ফর্মুলা। সেখান থেকে আমাদের আসলে যেই যেই ভ্যালু প্রয়োজন, এখানে আমাদের ওই অ্যানালিটিক মেকানিক্স এর মতো মোমেন্ট অফ ইনার্শিয়াও ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না। আমাদের যে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনের জন্য সরাসরি আমরা এআইএসসি টেবিল থেকে এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা নিয়ে নেই, নিয়ে আমরা সরাসরি ফর্মুলাতে বসাই ক্যালকুলেশন করলেই হয়ে যায়। শুধু আমাদের এখান থেকে মনে রাখার মতো যেটা সেটা হচ্ছে এই যে সাপোর্ট রিঅ্যাকশনের উপরে ডিপেন্ড করে বা সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাদের যে কিছু কে ভ্যালু আছে, ডিজাইন ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর ভ্যালু আছে, সেই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরের ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা খুব সহজেই এই ফর্মুলা দিয়ে আমরা ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেংথ ক্যালকুলেশন করতে পারবো। যে প্রবলেমটা এখানে দেখাইলাম সেটাতে কারো কোনো অসুবিধা আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস এর দুই ক্ষেত্রেই কে এর ভ্যালু কি একই থাকবে? না, একই থাকবে না। যদিও আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখি তখন কিন্তু আসলে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস দুই ক্ষেত্রেই মানে কে এর ভ্যালু বা সাপোর্ট কন্ডিশন একই রকম থাকে। সাপোজ আমরা যদি আমাদের অ্যানেক্স বিল্ডিং এর কথা চিন্তা করি তাহলে দেখবেন যে তার ওই উপরের দিকে যদি আমরা তাকাই যেখানে বিম এবং কলাম কানেক্ট করা, তার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই পাশেই আসলে এই বোর্ড দিয়ে ফিক্স করে দেওয়া, কোনো দিকে সে নড়তে পারবে না। এইখানে যে প্রবলেমটা বলছে, এইখানে জাস্ট থিওরিটিক্যাল একটা প্রবলেম বানাইছে যেটার এক্স অ্যাক্সিসের দুই পাশে পিন সাপোর্ট আর ওয়াই অ্যাক্সিসের দুই পাশে হচ্ছে এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট। প্র্যাকটিক্যালি যখন আমরা বিল্ডিং এর কাজ করব বা বিল্ডিং এ যখন বিম কলাম জয়েন্ট দেওয়া হয় তখন সাপোর্ট কন্ডিশন এরকম থাকবে না। আমরা যখন সামনে আরো ডিজাইনের প্রবলেম দেখব সেখানেও দেখব যে দুই পাশে আসলে সাপোর্ট একই রকম, যদি এক্স অ্যাক্সিসে ফিক্স থাকে ওয়াই অ্যাক্সিসেও ফিক্স, এক্স অ্যাক্সিসে পিন থাকলে ওয়াই অ্যাক্সিসেও পিন, এরকমই থাকে। তবে এইখানে জাস্ট এই প্রবলেমটার ক্ষেত্রে এই মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস এই পার্থক্যটা বোঝানোর জন্য এখানে একটা থিওরিটিক্যাল প্রবলেম বানাইছে যেখানে দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসে আলাদা আলাদা ধরনের সাপোর্ট দিয়ে বোঝানো হয়েছে। বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো অসুবিধা আছে যে প্রবলেমটা করাইলাম এটাতে?
সবাই কি বুঝতে পারছেন এই প্রবলেমটা? জি স্যার, বুঝতে পারছি। এই ক্রিটিক্যাল বাকলিং লোড বা বাকলিং স্ট্রেংথ এটা বের করাই হচ্ছে কলাম ডিজাইনের একদম বেসিক কনসেপ্ট। এটা বুঝতে পারলে আমাদের নেক্সট যে কলাম ডিজাইন আমরা করব বা কলামের ডিজাইন স্ট্রেংথ বের করব সেটা আর কি খুবই সিম্পল হয়ে যায়, সহজ হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে আর এর থেকে বেশি কন্টিনিউ করব না, কারণ আমার আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমি আশা করি নেক্সট ফ্রাইডের ক্লাস থেকে আপনাদের কলাম ডিজাইন পার্টটা শুরু করব বা কলামের ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করার পার্টটা শুরু করব। তো আজকের ক্লাস নিয়ে যদি কারোর কোনো অসুবিধা বা মন্তব্য থাকে তাহলে করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। কারোর কোনো অসুবিধা নেই, সমস্যা নাই? না স্যার। ঠিক আছে, আপনাদের সাথে নেক্সট ফ্রাইডে দেখা হবে ইনশাল্লাহ। অ্যাটেন্ডেন্স এখানে লেখা লাগবে না, চ্যাট বক্সে লেখা লাগবে না, আমার তো অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স জেনারেট হয়। আপনাদের সাথে তো অনেক আগে থেকে ক্লাস নেই। ওকে স্যার। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।